গ্যালভোমিটার সম্পর্কে একটু বলা হয়েছিল যে গ্যালভোমিটার দুই ধরনের, একটা হচ্ছে চলকুণ্ডলী, একটা হচ্ছে চলচুম্বক। আচ্ছা, আজকে এই চলকুণ্ডলী সম্বন্ধে আমরা বলবো। চলকুণ্ডলী গ্যালভোমিটারটা কেমন, তাহলে চলকুণ্ডলী গ্যালভোমিটার পড়ানো হচ্ছে। চলকুণ্ডলী গ্যালভোমিটারের একটা উদাহরণ হচ্ছে ডিয়ারসন ভাল গ্যালভোমিটার। ডিয়ারসন ভাল গ্যালভোমিটার। তারপর টেবিল গ্যালভোমিটার, যদিও টেবিল গ্যালভোমিটার ডিয়ারসন ভাল গ্যালভোমিটারের একটা পরিবর্তিত রূপ। চলকুণ্ডলী গ্যালভোমিটারের উদাহরণ হচ্ছে ডিয়ারসন ভাল গ্যালভোমিটার, টেবিল গ্যালভোমিটার। আর চলচুম্বক গ্যালভোমিটার উদাহরণ ট্যানজেন্ট গ্যালভোমিটার, তারপরে সাইন গ্যালভোমিটার। এটা 1 নম্বর 2 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর, এটা উদাহরণ। এবার চলকুণ্ডলী গ্যালভোমিটারের গঠন কেমন, চলকুণ্ডলী গ্যালভোমিটার এখন পড়ানো হবে। চলকুণ্ডলী গ্যালভোমিটার হচ্ছে ঠিক আমরা চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণনক্ষম একটা কুণ্ডলী রেখে তার উপর আমরা টর্ক নির্ণয় করেছিলাম। বেসিক জায়গাটা সেখানেই। এখানে একটা তড়িৎবাহী কুণ্ডলী, অনেকগুলো পাক, এন সংখ্যক পাকের একটা কুণ্ডলী, এটার মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। কুণ্ডলীটা একটা সুতো দিয়ে ঝুলানো আছে, সুতোটা হচ্ছে ফসফর ব্রোঞ্জ সুতা। এটা এন মেরু, এটা এস মেরু। এবার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে কুণ্ডলীর উপর টর্ক ক্রিয়া করবে, তারপরে কুণ্ডলী ঘুরে যাবে। এই সুতো বিপরীত দিকে একটা টর্ক ক্রিয়া করবে, তার ফলে কুণ্ডলীকে একটা নির্দিষ্ট অবস্থায় দাঁড়া করাবে। এবার এই সুতোর সঙ্গে যদি আমি এখানে যদি একটা দর্পণ লাগিয়ে দিই, ছোট্ট একটা আয়না, তাহলে কি হবে? কুণ্ডলী ঘুরলে কি হবে? সুতো মোচড় খাবে। সুতো মোচড় খেলে কি হবে? দর্পণটাও ঘুরে যাবে। এবার দর্পণটা কত কোণ ঘুরলো সেখান থেকে আমরা কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত এটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কুণ্ডলী ঘুরবে, তারপরে এই আয়নার সুতোর সঙ্গে আয়না লাগানো আছে, সুতোটা মোচড় খাবে, সঙ্গে সঙ্গে আয়নাটাও ঘুরবে। আয়নাটা কত কোণ ঘুরলো, আয়নার উপর আমরা রশ্মি ফেলবো, আলোক রশ্মি ফেলবো, সেটা প্রতিফলিত হয়ে একটা স্কেলের উপরে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মির একটা সরণ হবে, সেই প্রতিফলিত রশ্মির সরণ থেকে আমরা কোণ বার করব। সেই কোণ থেকে তাহলে কুণ্ডলীর ঘূর্ণন হয়ে গেল আমাদের। এবার কুণ্ডলীর ঘূর্ণন কোণের সঙ্গে এই প্রবাহ মাত্রার সম্পর্ক আছে, সেটাই আমরা নির্ণয় করব আগে। আচ্ছা, তাহলে এখানে কুণ্ডলীর পাক সংখ্যা আমি ধরে নিচ্ছি এন, চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি বি, ক্ষেত্রফল কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে এ, প্রবাহ মাত্রা কুণ্ডলীর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা যদি আই হয়, প্রবাহ মাত্রা আই হলে কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু এন বি আই এ সাইন থিটা, বিনা সাইন থিটা, এন বি আই এ সাইন থিটা। এটা হচ্ছে কুণ্ডলীর উপর টর্ক। তাহলে এই টর্কটা ক্রিয়া করে কুণ্ডলীকে ঘোরাবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, থিটা কোণ কার কার সাথে কোণ? চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর ক্ষেত্র ভেক্টরের অভিমুখের সঙ্গে কোণ হচ্ছে থিটা। যদি কুণ্ডলীটা উপর থেকে দেখলে এরকম মনে হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, ক্ষেত্র ভেক্টর তাহলে এদিকেই হবে। এই ক্ষেত্রে তাহলে বি আর এর মধ্যে কোণ 0 ডিগ্রি। এবার কুণ্ডলী যদি একটু অন্য অবস্থায় যায় তাহলে বি আর এর মধ্যে কোণ 0 ডিগ্রি আর হবে না, অন্য কোণ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। এই সাইন থিটাটাকে আমরা যদি কুণ্ডলীকে এইভাবে রাখি তাহলে আবার এইদিকে বি তো এইদিকে, তাহলে 90 ডিগ্রি হবে। কুণ্ডলীটা যদি এইরকম থাকে কুণ্ডলীটা প্রস্থের দিকটা যদি এই দিকে থাকে তাহলে বি আর এর অভিমুখ 1, সেই ক্ষেত্রে 0 টর্ক। কুণ্ডলীটা এইভাবে থাকলে সর্বোচ্চ টর্ক, কারণ বি আর এ 90 ডিগ্রি। আচ্ছা, এইখানে যে ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে এখানে থিটার মান অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে কি? সবসময় বি এর সঙ্গে থিটার মান 90 ডিগ্রি। কুণ্ডলী যত কোণেই ঘুরুক না কেন থিটার মান 90 ডিগ্রি কখন হবে?
যদি চৌম্বক ক্ষেত্রের দিকটা ওই রকম একটা সরলরেখা বরাবর না হয় তাহলেই হবে। কীরকম? দেখো এখানে চুম্বকের যে আকারটা নেওয়া হয় তার উপর নির্ভর করে। থিটার মান অলওয়েজ 90 ডিগ্রি। কুণ্ডলীর তল আর চৌম্বক ক্ষেত্র একদিক, তার মানেই কিন্তু কুণ্ডলীর ক্ষেত্রফল আর চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি। তাহলে কুণ্ডলীর তল আর চৌম্বক ক্ষেত্র একই দিকে করতে হবে। তাহলে কুণ্ডলীর তল, কুণ্ডলী ঘুরলেও কুণ্ডলীর তল, হ্যাঁ, কুণ্ডলীর যে মানে কি বলবো প্রস্থটা, সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখী সবসময় থাকবে। কি করে সম্ভব? তাহলে এটা চুম্বকটাকে স্পেশাল একটা আকার দিতে হবে। কীরকম স্পেশাল আকার দিতে হবে? ঠিক এরকম সোজা রাখলে হবে না, বাঁকাতে হবে। এখানে তো বাঁকা দেখানো সম্ভব না এটা, তার মানে এন মেরুটা এরকম বাঁকানো থাকবে, এস মেরুটাও এরকম বাঁকানো থাকবে। আচ্ছা, আমি আলাদা ছবি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, বাঁকানো বলতে কি বুঝি? আমরা যদি ওপর থেকে দেখি, দেখো এন মেরু আর এস মেরুটা যদি এরকম হয়, এটা এন মেরু, এটা এস মেরু, তাহলে চৌম্বক ক্ষেত্র সবসময় কিন্তু ব্যাসার্ধের দিকে হচ্ছে, রেডিয়াল চৌম্বক ক্ষেত্র হচ্ছে। এখানে বি এদিকে, এখানে বি এদিকে। তার মানে দেখো কুণ্ডলীর পজিশানটা যদি এইখানে যদি কুণ্ডলী থাকে, এটা যদি কুণ্ডলী থাকে, তাহলে এই চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলীর অবস্থান 0 ডিগ্রি কোণ আছে। তার মানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর আর এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর এটা, আর এর অভিমুখে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। কুণ্ডলী যদি অন্য অবস্থা রাখা যায়, যদি এখানে রাখা যায়, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র আবার এইদিকে, কুণ্ডলীর ভেক্টর এইদিকে এ, তাও 90 ডিগ্রি আছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি কুণ্ডলীকে যে অবস্থায় রাখো না কেন, সবসময়ই ক্ষেত্র ভেক্টর আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ 90 ডিগ্রি থাকবে, যদি চৌম্বক ক্ষেত্র রেডিয়াল মানে ব্যাসার্ধ বরাবর হয়। এবার ব্যাসার্ধ বরাবর করা হয় কিভাবে? চুম্বকের মুখটাকে সিলিন্ড্রিক্যাল করা হবে, মানে চোঙাকৃতি করা হবে, চোঙের ভেতরের অংশ ওই আকার করা হবে। তার মানে এইটা একটা চোঙের মতো, এই জায়গাটা একটা চোঙের মতো থাকবে। তাহলে থিটার মান অলওয়েজ 90 ডিগ্রি হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র সর্বদা ব্যাসার্ধমুখী বা কেন্দ্রের দিকে হলে থিটা ইজ 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তাহলে টর্কের মান কিন্তু শুধুমাত্র এন বি আই এই হবে। তাহলে টর্ক হবে এটাই। তার মানে থিটাটাকে 90 ডিগ্রি করা হয় চুম্বকের আকার এরকম দিয়ে। এই টর্কটা কী করবে? কুণ্ডলীকে ঘোরাবে। এবার সুতো কি করবে? সুতো মোচড় খাচ্ছে, তার ফলে সুতো একটা বিপরীত দিকে টর্ক ক্রিয়া করবে। সুতোর একক কোণ ঘূর্ণনের জন্য টর্ক সি হলে, এটা অনেক সময় বলা হয় ব্যবর্ত ভ্রামক। কুণ্ডলীটি ফাই কোণ ঘুরলে কুণ্ডলীর উপর সুতা দ্বারা বিপরীতমুখী টর্ক সি ফাই, একক কোণের জন্য সি, ফাই কোণের জন্য সি ফাই। এইটা হচ্ছে উল্টো দিকের টর্ক, এই টর্কটা। তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য এটা টর্ক, কুণ্ডলীকে যদি এদিকে ঘোরায়, এই টর্কটা এইদিকে ঘোরানোর চেষ্টা করবে, তার ফলে দুটো সাম্যাবস্থায় গিয়ে থাকবে, সাম্যাবস্থায় দাঁড়াবে। তার মানে এটাকে আমরা প্রত্যানয়নকারী টর্ক বলি, প্রত্যানয়নকারী টর্ক। তাহলে এই টর্ক আর এই টর্ক সমান হবে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় টাউ ইজ ইকুয়াল টু টাউ ড্যাশ। তার মানে সি ফাই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এন বি আই এ। আমাদের চাই কি? আই। তাহলে আই ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? সি ইন্টু ফাই বাই এন বি এ। এটা তাহলে কুণ্ডলীর প্রবাহ মাত্রা। এবার দেখো এটা একটা ধ্রুবক সংখ্যা, সি বাই এন বি এ। সি হচ্ছে সুতোর ব্যবর্ত ভ্রামক, এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, বি চৌম্বক ক্ষেত্র নির্দিষ্ট মান, কুণ্ডলীর ক্ষেত্রফলে টোটালটা ধ্রুবক। এটাকে আমরা গ্যালভেনোমিটার ধ্রুবক বলতে পারি। আই ইজ ইকুয়াল টু কে থিটা নাম দিলাম, যেখানে কে ইজ ইকুয়াল টু সি বাই
NBA, কে অনেক সময় গ্যালভেনোমিটার ধ্রুবক বলা হয়। তাহলে আই হলো কে ফাই, তার মানে আই সমানুপাতিক ফাই। তাহলে কুণ্ডলী যত কোণ ঘুরবে বুঝতে হবে তত প্রবাহ মাত্রা বেশি, তার মানে প্রবাহ মাত্রা বেশি দিলেই কুণ্ডলী বেশি কোণ ঘুরবে। তাহলে কোণের থেকে আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবো। ফাই জানতে হবে আগে, তাহলে তো তুমি প্রবাহ মাত্রা পাবে। এবার ফাইটা মেজার করা হবে কি দিয়ে? কুণ্ডলীর ঘূর্ণন কোণ ফাই নির্ণয়। ফাই আমরা কি করে নির্ণয় করব? যে আয়নাটা নেওয়া আছে এর উপর আলো ফেলবো, ধরো এদিক থেকে আলো ফেলছি, আলো প্রতিফলিত হয়ে মনে করো এরকম একটা জায়গায় গেল, এখানে একটা স্কেল রাখা আছে, এটা একটা স্কেল। তাহলে প্রতিফলিত রশ্মি এখানে গিয়ে পড়লো, এটা আয়না। এবার আয়নাকে আমি সামান্য কোণে ঘুরিয়ে দিলাম, এই অবস্থায় ছিল প্রাথমিক অবস্থান। আয়নাকে আমি এখন সামান্য কোণ ঘুরিয়ে দিলাম, মানে কি প্রবাহ মাত্রা গেলেই আয়না ঘুরে যাবে। ধরে নিচ্ছি থিটা কোণ ঘুরবে। আয়না যদি থিটা কোণ ঘুরে, প্রতিফলিত রশ্মি তো এখানে থাকবে না, প্রতিফলিত রশ্মি চলে আসবে এইখানে। এই কোণটা হচ্ছে 2 থিটা, এটা ফাই, বারবার থিটা আসছে, এটা ফাই। তোমরা আলো চ্যাপ্টারে এটা করেছো, নিচের ক্লাসেও থাকে। আপতিত রশ্মিকে স্থির রেখে আয়নাকে যদি থিটা কোণে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মির ঘূর্ণন 2 থিটা হয়। তাহলে আয়না যদি থিটা কোণ ফাই কোণ ঘোরে, প্রতিফলিত রশ্মি ঘুরবে 2 ফাই কোণ। এইবার আমরা যদি 2 ফাইটা বের করতে পারি তাহলে তো ফাই হয়ে যাবে। 2 ফাই কী করে বের করব? মনে করো এই দূরত্বটা যত গেল, এটা মনে করো এক্স। স্কেলের মধ্যে আমরা দেখতে পাবো এই দূরত্বটা, প্রতিফলিত রশ্মি কতটা সরলো, এখানে আলোক বিন্দু পড়বে, আলোক বিন্দু সরণ হবে, আলোক বিন্দু সরণ তাহলে এক্স। আয়নার থেকে স্কেলের দূরত্ব ডি। তাহলে কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। কোণ মানে 2 ফাই, চাপ মানে এক্স, ব্যাসার্ধ মানে ডি। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কী হলো? x/2d হলো না? বাস এইভাবে আমরা ফাই নির্ণয় করে নিলাম। এইবার তাহলে প্রবাহ মাত্রা কত বেরিয়েছিল আমাদের? প্রবাহ মাত্রা বেরিয়েছিল I ইজ ইকুয়াল টু কে ইন্টু x/2d। এখান থেকে আমরা প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে পারবো, কারণ সরণ জানবো, আলোকবিন্দু সরণ জানবো, আয়নার থেকে স্কেলের দূরত্ব এটাও জানবো। তোমরা বলবে কে কি করে বার করব? কে আগের থেকে জানা একটা রাশি, কারণ এটা গ্যালভেনোমিটার ধ্রুবক। এবার আগের থেকে যে জানবে সে নিশ্চয়ই কে এর মান বের করবে। সে কিভাবে বের করে রাখবে? তাহলে ধরো কে এর একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা কিভাবে বার করবে? তাহলে এটা হতে পারে প্রবাহ মাত্রার মানটা জানি, তার ফলে কত ঘুরলো ডি যদি জানা থাকে, এক্স যদি জানা থাকে, তাহলে কেটা বেরো যাবে। অর্থাৎ একবার জানা প্রবাহ মাত্রা দিয়ে পাঠিয়ে কে বার করা যাবে। এইবার সেই কে দিয়ে আমি যত অজানা প্রবাহ মাত্রা আমি বার করতে পারবো। তাহলে এইখান থেকে আমি অজানা কোনো প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবো। এবার গ্যালভেনোমিটারের সুবেদিতা একটা হচ্ছে এক নম্বর সুবেদিতা 2 রকম। সুবেদি মানে কি? সুবেদি কথার অর্থ ভালোভাবে বোঝা যাওয়া। সামান্য প্রবাহ মাত্রার পরিবর্তন যদি হয়, অনেকটা কোণ ঘুরে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো গ্যালভেনোমিটার সুবেদি। আবার দেখা গেল অনেক প্রবাহ মাত্রা পরিবর্তন করলাম, কাঁটা প্রায় ঘুরলোই না, আমরা বুঝতেই পারলাম না কত থেকে কত কাঁটা ঘুরলো, সামান্য ঘুরলো, তাহলে আমরা সুবেদি না। একটা তুলা যন্ত্র সুবেদি কখন হয়? সামান্য ভরের পার্থক্যের মধ্যে যদি পার্থক্যটাও যদি ও দেখাতে পারে তাহলে সুবেদি হয়। তাহলে গ্যালভেনোমিটার সুবেদি কখন হবে? প্রবাহ মাত্রা অল্প পাঠালেও যদি বিক্ষেপটা বেশ বড় হয়, তখন আমরা সেটা সুবেদি বলবো। অথবা ভোল্টেজ কম দিয়েও যদি অল্প ভোল্টেজের পার্থক্যের জন্য যদি অনেকটাই তার বিক্ষেপ বেশি হয়, তাহলে সুবেদি বলবো। তাহলে দেখো সেই জন্য আমরা বলছি গ্যালভেনোমিটার সুবেদি তো 2 রকম। একটাকে বলা হয় প্রবাহ মাত্রা সুবেদি। প্রবাহ মাত্রা সুবেদি হচ্ছে একক প্রবাহের জন্য, প্রবাহ মাত্রার জন্য, মাত্রার
জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ এটাকে আমরা বলছি প্রবাহ মাত্রার সুবিধি। তার মানে বিক্ষেপ মানে ফাই কোণে বিক্ষেপ, আমি প্রবাহ মাত্রাটাকে 1 করে দিলাম, মানে আই দিয়ে ভাগ করে দিলাম, ফাই বাই আই। দেখো তো ফাই বাই, এটা তো ফাই, আই ইজ ইকুয়াল টু সি বাই এন বি এ ইন্টু ফাই, এটা তো মেন ফর্মুলাটা এটাই ছিল। তাহলে ফাই বাই আই যদি করি, এন বি এ বাই সি আসবে না? তাহলে এন বি এ বাই সি, এটাকে এই টার্মটাকে আমরা বলছি প্রবাহ মাত্রার সুবিধি। তাহলে প্রবাহ মাত্রার সুবিধি কখন বেশি হবে? দেখো, যদি ব্যবর্ত ভ্রামক কম হয়, সি যদি কম হয়, সিটা কি সুতার উপর নির্ভর করছে, মানে খুব টাইট মোচড়ানোই যায় না এমন যদি সুতা নেওয়া হয়, তাহলে তো ঘুরতেই যাবে না। তাহলে সি এর মান যাতে কম হয়, তাহলে অনেকটাই ঘুরবে। এছাড়া কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হতে হবে, অথবা চৌম্বক ক্ষেত্র বেশি হতে হবে, অথবা এ বেশি হতে হবে। এগুলো যদি বেশি হয় আর এটা যদি কম হয়, তাহলে সুবিদিতা বেশি হবে। এটা আমরা প্রবাহ মাত্রা সুবিদিতা বলবো। প্রবাহ মাত্রা সুবিদিতা লেখো। এবার বিভব প্রভেদ সুবিদিতা, এটা কি? এটা সংজ্ঞা হবে একক বিভব পার্থক্যের জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ। একই কথা, ফাই বাই ভি, আই থেকে ভি বাই আর লিখতে পারি, সি ফাই বাই এন বি এ। এবার এখান থেকে আমি পাচ্ছি ভি বাই ফাই বাই ভি, এন বি এ উপরে যাবে এন বি এ বাই সি ইন্টু আর, ফাই বাই ভি ইকুয়াল টু, এটাকে তাহলে আমরা বলছি বিভব সুবিদিতা। তাহলে অল্প বিভব প্রভেদ প্রয়োগ করলে বেশি বিক্ষেপ হবে, এন বি এর সঙ্গে বিভব সুবিদিতা সমানুপাতিক, সি এবং আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এইগুলো বাড়লে সুবিদিতা কমবে, আর এগুলো কমলে সুবিদিতা বাড়বে। ভোল্টমিটার, তাহলে এটার জাস্ট আইজি ইজ ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই, ছবিটা আঁকতে হবে। এটা জি, এটা এস, এটা আই, এটা আইজি। এবার এখান থেকে আইজি হচ্ছে 0.1, এস বাই জি হচ্ছে কত বলা হয়েছিল? 200, এস বার করতে হবে ইন্টু 1 হচ্ছে এটা, এখান থেকে এস হচ্ছে 200/9 ওহম, এটা আনসার হলো। এইবার আমরা ভোল্টমিটার করব। কোথার থেকে? গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। নম্বর 2, ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়? বিভব প্রভেদ মাপা হয়। অ্যামিটার দিয়ে বর্তনীর প্রবাহ মাত্রা মাপা হয়। অ্যামিটারকে আমরা শ্রেণী সমবায়ে লাগাই, সেই জন্য অ্যামিটারের রোধ কম হওয়া দরকার, যাতে ওই বাহুর প্রবাহ মাত্রা না কমে যায়, সেই জন্য রোধ কম হওয়া দরকার। এবার ভোল্টমিটারকে উচ্চ রোধযুক্ত হওয়া দরকার। আবার ভোল্টমিটার একটা গ্যালভানোমিটার থেকেই ভোল্টমিটার তৈরি করা হয়। ধরো এটা তাহলে একটা গ্যালভানোমিটার জি। এবার এটাকে আমি ভোল্টমিটার যদি বানাতে চাই, এটার মধ্যে তো, এই গ্যালভানোমিটারের মধ্যে তো সর্বোচ্চ একটা কারেন্ট যেতে পারে, যেটা সেটা আইজি। আগেও ছিল, গ্যালভানোমিটারের মধ্যে সর্বোচ্চ যে কারেন্ট যায় সেটা আইজি। অর্থাৎ আইজি কারেন্ট গেলে গ্যালভানোমিটার কাটার পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য আইজি কারেন্ট। এবার এটাকে আমি ভোল্টমিটার যদি রূপান্তরিত করতে চাই, জাস্ট এর সাথে আমি একটা শ্রেণী সমবায়ে রোধ যুক্ত করে দিব, তাহলে টোটালটা রোধ উচ্চমানের হয়ে গেল এবং টোটালটা মিলে একটা ভোল্টমিটার হলো। এটা হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটারের পাল্লা নির্ণয়। ভোল্টমিটারের পাল্লা কিভাবে নির্ণয় করব? একদম সহজ। আমি এইখানে একটা বিভব প্রভেদ প্রয়োগ করব। কেউ 10 ভোল্ট দিতে পারে,
কেউ যদি মনে করে এটাকে আমি 0 থেকে 10 করব, 0 থেকে 10 ভোল্ট মাপার উপযোগী করব, তাহলে আমি এখানে 10 ভোল্ট দিব। 10 ভোল্ট দিলে এর মধ্যে কারেন্ট যেতে হবে আইজি। আইজি তো এর নিজস্ব কারেন্ট, ওই কারেন্ট তো ফিক্সড কারেন্ট, ওই কারেন্ট গেলেই ও পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। তাহলে 10 ভোল্ট যদি আমি বিভব প্রয়োগ করি, তাহলে আর এর মান যা হবে, আমি যদি 100 ভোল্ট মাপতে চাই এটা দিয়ে, তাহলে 100 ভোল্ট প্রয়োগ করলে আর এর মান আলাদা করে দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে এটাকেই আমি 10 ভোল্ট মাপার উপযোগী আবার 100 ভোল্ট মাপার উপযোগী করতে পারি। জাস্ট তাহলে এটাকে ভোল্ট মিটারে পরিণত করতে গেলে জাস্ট ভি ভোল্ট মাপার উপযোগী, ভি ভোল্ট পর্যন্ত মাপার উপযোগী করতে হলে ভি ইজুকাল টু আই ইন্টু আই, আর আই মানে হচ্ছে এখানে আইজি। এইটুকু বিভব প্রভেদ আমি ভি বলছি, দুই প্রান্তীয় বিভব প্রভেদ, এই দুই বিন্দুর, এ আর বি বিন্দুর বিভব প্রভেদ ভি। ভি ইজ ইকুয়াল টু আইজি ইন্টু রোধ। মোট রোধ কত? শ্রেণী সমবায় আছে আর প্লাস জি। জাস্ট এটা তুমি 100 ভোল্ট মাপতে চাও, ভি এর মান 100 বসাও, তাহলে 100 ভোল্ট মাপার উপযোগী একটা ভোল্ট মিটারে তৈরি করতে পারবে। ভি এর মান 10 বসাও, তাহলে 10 ভোল্ট মাপার উপযোগী একটা ভোল্ট মিটার তৈরি করতে পারবে। কারেন্ট কিন্তু ফিক্সড। আচ্ছা, ভোল্ট মিটারকে আমরা কোনো রোধের সঙ্গে, বর্তনীর এটা দিয়ে কারেন্ট যাচ্ছে মনে করো, এই রোধ, ভোল্ট মিটারকে আমরা এখানে ভোল্ট মিটার লাগাই, সমান্তরাল সমবায় লাগাই। উচ্চমানের রোধ এই জন্যই নেওয়া হবে যাতে এটার ভিতরে দিয়ে কোনো কারেন্ট যেতে না পারে, যাতে সমস্ত কারেন্ট আর এর মধ্যে দিয়ে যায়। আর যদি কারেন্ট যায়, কারেন্ট গেলে কী হবে? এটারও কারেন্ট কমে যাবে। তাহলে কারেন্ট গেলে এটার কারেন্ট যদি কমে যায়, এর আর আই গুণ করলে তো ভোল্টেজ হবে, তাহলে বিভব প্রভেদ কম দেখাবে। তার মানে এটার যদি রোধ কম হয়, এদিকে কারেন্ট চলে যাবে, তাহলে বিভব প্রভেদ কম মাপবে। অরিজিনাল যা হওয়া উচিত ছিল রোধের দুই প্রান্তীয় বিভব প্রভেদ, সেটা আর হলো না। এদিক দিয়ে কারেন্ট চলে যাওয়াতে সেই ভোল্টেজটা আমাকে কম দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটার রোধ উচ্চমানের হওয়া দরকার। অনেক অসীম হলে আমাদের সব থেকে ভালো, যাতে কোনো কারেন্টই না যায়। কিন্তু অসীম হলে তো চলবে না, অসীম হলে তো ভোল্ট মিটার আবার কাটাই নড়বে না। আবার রোধ উচ্চমানের হতে হবে, কিন্তু কারেন্ট যেতে হবে, অল্প হলেও কারেন্ট যেতে হবে। তাহলে আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া দরকার। আচ্ছা, এবার একটা ছোট্ট একটা অঙ্ক, নিউমেরিক্যাল 2, একই রকম, ওটাই একটি 200 ওহম রোধ যুক্ত গ্যালভানোমিটার 0.1 অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেয়। এটাকে 0 থেকে 100 ভোল্ট মাপার উপযোগী একটি ভোল্ট মিটারে রূপান্তরিত করতে হলে কি করা প্রয়োজন? বুঝতেই পারছো, যখন আমরা ভোল্ট মিটার তৈরি করব, শ্রেণী সমবায়ে একটা রোধ লাগাতে হবে। সেই শ্রেণী সমবায়ের রোধটা কত সেটাই আমাদের বার করতে হবে। তার মানে প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। তাহলে আগে রোধের মান বের করবে, রোধের মান বের করে তারপরে অ্যান্সারে লিখে দেবে এত মানের একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। ব্যাস, অঙ্কটা করো।